ও ভাই কিভাবে আসবো ভাই? আসসালামু আলাইকুম গাইজ, আজ আপনাদেরকে নিয়ে যাব পৃথিবীর দীর্ঘতম স্কাই কাপ ব্রিজে। এখানে সবচেয়ে দারুণ যে বিষয়টা আমার লেগেছে, এই কাপ ব্রিজটা যারা তৈরি করছে, এখানে আরেকটা স্টেশন যারা তৈরি করছে, তারা সবাই আমাদের বাংলাদেশি প্রবাসী। এই ব্রিজটি কোথায় অবস্থিত, কিভাবে যাবেন, কত টাকা খরচ হবে, কোথায় থাকবেন, খাবারের মান কেমন, ব্রিজটার উচ্চতা কেমন, দৈর্ঘ্য কেমন, A to Z থাকবে আজকের এই ভিডিওতে। আমরা খুব সকালে বের হয়ে পড়ি পৃথিবীর সর্ববৃহৎ কার্ভ স্কাই ব্রিজটি ভ্রমণের উদ্দেশ্যে। আমরা সকালে আমাদের নাস্তাটা সেরে নিই। ভিডিওর প্রথমেই আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, এই ব্রিজটি লাংকাওয়েতে অবস্থিত। আর লাংকাওয়ে হচ্ছে মালয়েশিয়ার সর্ববৃহত্তম একটা দ্বীপের ভিতরে অন্যতম, আর এটা ভ্রমণ পিপাসুদের কেন্দ্রবিন্দু বলা চলে। লাংকাওয়েতে খাবারের মান তুলনামূলকভাবে সহজলভ্য বলা চলে। 15 রিঙ্গিতের ভিতরে আপনি এক ব্যক্তির খাবার খেতে পারবেন। আমরা একটা মিনি বাস হায়ার করে সেই মিনি বাসে আমরা যাত্রা শুরু করি। রাস্তা থামা দিল আমরা হালাল বিনোদনের একমাত্র মাধ্যম হিসেবে কিছুক্ষণের জন্য তাহেরি হুজুরকে স্মরণ করি। তো তাহেরি হুজুরের গান বাজাতে বাজাতে, গান না এটা গজল বাজাতে বাজাতে কিছুক্ষণের ভিতরে আমরা আমাদের গন্তব্যের ভিতরে পৌঁছে যাই, যেন এটা চোখের পলকে ঘটে যায়। ফিরোজ ভাই কি অবস্থা? স্কাই কেবল স্টেশনের আশেপাশের পরিবেশটা কিছুটা এমন দেখতে। এটা খুবই সুন্দরভাবে ডেকোরেট করা, বাচ্চাদের খেলাধুলা সহ সকল প্রকারের সরঞ্জাম এখানে আছে। এখানে আছে একটি বিশেষ পানির ফোয়ারা, যেটা নিয়ে যেন বাচ্চা প্লাস বাচ্চার অভিভাবকদের কৌতূহলের কোনো প্রকারের শেষ নাই। পানিটা যখন উপরে উঠছে তখন বাচ্চারা আনন্দিত হচ্ছে, যখন নিচে নেমে যাচ্ছে তখন তাদের মন খারাপ হচ্ছে, পাশাপাশি বাচ্চাদের অভিভাবকে মেতেছে সেই আনন্দে। ইতিমধ্যে আমরা স্কাই কেবলে ওঠার জন্য লাইনে দাঁড়াই। আমাদের একজন প্রতিনিধি আমাদের সবার জন্য টিকিট বুকিং করে নিয়ে আসে। আমার হাতে দেখতে পাচ্ছেন এই ব্রেসলেটটা পরাচ্ছে। এখন এই ব্রেসলেটে আবার কিউআর আছে। যখন আমরা প্রবেশ করবো এই কিউআরটা স্ক্যান করে দেন তারপরে আমরা সেই স্কাই কেবলের লাইনে প্রবেশ করতে পারবো। আর তুলনামূলকভাবে আমরা যেই দিন ওখানে উপস্থিত হই ওই দিন কেবলের প্রাইস অনেক কম ছিল। তুলনামূলকভাবে রেগুলার প্রাইস 70 থেকে 80 রিঙ্গিত চলে, আমরা ওই দিন 45 রিঙ্গিতে পেয়েছিলাম। কেবলে ওঠার আগ মুহূর্তে যে জায়গাটা, এটা অনেকটা গোলক ধাঁধার মতো। এখানে একটা ফটো সেশন পর্ব আছে। যারা কেবলে যাবে তাদের সবাইকে এখানে ফটো তুলতে হবে, কিন্তু এই ফটোটা আপনাকে ফ্রিতে দিবে না। আপনি যখন ব্যাক করবেন আপনাকে পে করে এই ফটোটা আপনাকে নিতে হবে। স্কাই কেবলের লাইনে দাঁড়িয়ে থাকতে গিয়ে হৃদয় স্পন্দনটা যেন অনেক বেড়ে যাচ্ছিল, আর ভাবতে অবাক লাগছিল আমরা হয়তো বা এতদিন ধরে এই বহু প্রতীক্ষিত মোমেন্টের জন্য অপেক্ষা করছিলাম। অবশেষে আমাদের সামনে সে মহেন্দ্রক্ষণ এসে উপস্থিত হলো। এটি হতে যাচ্ছে আমি সহ আমার ট্যুরমেটদের অনেকেরই লাইফে প্রথম কোনো স্কাই কেবল কারে করে ট্রাভেল। সো আমরা খুবই সবাই এক্সাইটেড ছিলাম এই মোমেন্টটা উপভোগ করার জন্য। সত্যি এটি ছিল একটি উপভোগ্য মোমেন্ট। আপনারা যদি ভিডিও দেখলেও কিছুটা ফিল করতে পারবেন আসলে এটা কি পরিমাণে উপভোগ্য ছিল। কোথায়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই কেবল কারের জার্নিটা যে কতটা রোমাঞ্চকর ছিল সেটা আপনারা কিছুটা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমরা কত নিচু থেকে আসলে কত উঁচুই উঠছি। তো সামনে একটা পাহাড় আছে, মূলত ওই পাহাড়েই হচ্ছে যে কেবল কারের সেই ডেস্টিনেশনটা। সেই পাহাড়, এই পাহাড়ের উপরে মাত্র 2টা প্লেট আছে, সেই প্লেটের উপরেই হচ্ছে আমাদের সেই ডেস্টিনেশন, আর ওর উপরে সেই ফ্লাইওভারটা। চলেন আমরা প্রায় চলে এসেছি, এখন বাকিটা আপনাদেরকে ঘুরে দেখাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়াও। আমার ভয়েসের একটা সমস্যা আছে। কোনো একটা বিশেষ দিবস, বিশেষ দিন কিংবা কোনো একটা বিশেষ জায়গায় ভ্রমণে গেলে আমার ভয়েসটা কেন জানি ডাউন হয়ে যায়। সো আমি খুবই এক্সাইটেড ছিলাম এই জায়গায় আসার জন্য আর একটা ভিডিও রেকর্ড করার জন্য, বাট এখানে আসার পরে আমার ভয়েস ডাউন হয়ে যাওয়ায় যদি আমার ভয়েসটা ডাউন না হয়ে যেত তাহলে আমি এই জায়গাটাকে আরও সুন্দরভাবে
প্রেজেন্ট করতে পারতাম ভিডিওতে। সো যেহেতু আমি ভয়েস দিতে পারি নাই, ওই জন্য আমি ফুটেজগুলো রেকর্ড করছিলাম যেন পরবর্তীতে আমি হচ্ছে অ্যাটলিস্ট ভয়েস ওভার দিতে পারি। আমরা এখন কেবল কার বা স্কাই ডাইভ যেটাকে বলে আর কি, এর মাধ্যমে আমরা অনেক উপরে উঠেছি, সমুদ্রপৃষ্ঠের অনেক উপরে। তো মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু মেঘের মধ্যে দিয়ে হাঁটতেছি। মেঘ বলতে মেঘ, বৃষ্টি না, কোনো বৃষ্টি না, শুধুই মেঘ, চারিদিকে মেঘের মধ্যে দিয়ে হাঁটতেছি। জাস্ট একটা ফিলিংটা মানে অসাধারণ, বলে অনেক কিছু বোঝানো যায় না। এই বিষয়টাও আসলে অনুভূতির মধ্যে যদি না আসে তাহলে বোঝানো অনেকটা টাফ। যাক, সবকিছু মিলিয়ে আমরা অনেক এনজয় করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপরূপ সৃষ্টি কেন দেখতেছি। এই স্কাই ব্রিজটা গুনুংমাত চিনচাং পাহাড়ের চূড়ায় অবস্থিত। আমি এখন চলছি, এটা চারি সাইডে মেঘে আচ্ছাদিত। আমি মেঘের ভিতর দিয়েই কিছুটা চলছি আর কি। তো আমি যেই সাইড দিয়ে চলছি তার চারি সাইডে কিছুটা বেড়া আপনারা দেখতে পাচ্ছেন, এটা এতটুকুই বেড়া। সো আমি যে খুবই রিল্যাক্সে হাঁটছি ব্যাপারটা এরকম না, কিছুটা ভয় আমার ভিতরে আছে, কারণ এখান থেকে যদি কোনোভাবে পড়া হয় তাহলে একবারে নিচে চলে যাব। সো এখানে টোটাল হচ্ছে 2টা স্টেশন আছে। তো আমরা এক স্টেশনে নেমেছি, আরেক স্টেশনে যাচ্ছি। ওই স্টেশন থেকে আমরা মূলত হচ্ছে যে মূল যে স্কাই ব্রিজ, সেই স্কাই ব্রিজে যাব। বাট এখানে ওইভাবে মানে খালি হাতে হাঁটা আসলে খুবই কঠিন। সো এর পাশেই হচ্ছে আরেকটা জায়গা যেখানে আমাদের প্রবাসী ভাইরা নতুন করে আরেকটা স্টেশন বানাচ্ছে। আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো যে আমরা আরেকটা নতুন স্টেশনে চলে এসেছি। এই স্টেশন থেকে আমরা মূলত হচ্ছে সেই স্কাই ব্রিজে যাব। আমরা সম্পূর্ণ গাঢ় মেঘের ভিতর দিয়ে দ্বিতীয় স্টেশনে এসে পৌঁছালাম। আমরা দ্বিতীয় স্টেশনে এসে একটা জায়গায় যাব যেখানে কয়েকটা দূরবীন রাখা আছে, যেটা দ্বারা হচ্ছে নিচের কোনো বস্তু আমরা চাইলে দেখতে পারবো। এমনভাবে এটা আমি চেষ্টা করেছি, বাট তেমন কোনো কিছু পাই নাই। ওটা মনে হয়েছে মানে আমি যেমন দেখতে পাচ্ছি ঠিক তেমনই। সো ওটা আমার কাছে তেমন স্পেশাল তেমন কোনো কিছু মনে হয় নাই। বাট এখান থেকে আমি চোখ দিয়ে যে ভিউটা দেখতে পাচ্ছি টোটাল নিচের, সেগুলা অসাধারণ। পাশাপাশি এখানে যারা আসবে তারা স্মৃতিস্বরূপ এখানে লাভ লকেট আছে। তো তাদের হচ্ছে কেউ যদি তার জীবনসঙ্গীকে নিয়ে আসে তাহলে এখানে হচ্ছে সেই লাভটা এখানে লক করে যেতে পারবে। এখানে হাজার হাজার এরকম লক আছে, আর কিটা তারা এখান থেকে ফেলে দেয় আর কি। এখানে লক করে কিটা ফেলে দিবে, তার মানে তার ভালোবাসা কেউ কখনো খুঁজে পাবে না, এইরকম একটা মিথ আর কি। তো এখান থেকে স্কাই ব্রিজে হেঁটে যাওয়া যায়, পাশাপাশি এখানে একটা ছোটো একটা ট্রেন আছে, চাইলে এই ট্রেনে করে আবার স্কাই ব্রিজে যাওয়া যায়। স্কাই ব্রিজ এখান থেকে আরও কিছুটা দূরে। তো যাদের টাকা আছে তারা ওদিকে ট্রেনে যাচ্ছে। আমরা যেহেতু এক্সপ্লোর করতে এসেছি, সেহেতু আমরা এক্সপ্লোর করতে করতে আমরা যাব। আমরা হচ্ছে নিজ যে সিঁড়ি আছে, সিঁড়ি দেন তারপরে যে জঙ্গল, আমরা সেই জঙ্গলের ভিতর থেকে রওনা দিয়েছি আমরা স্কাই ব্রিজে যাওয়ার জন্য। কিছুক্ষণের ভিতরেই আমরা স্কাই ব্রিজে পৌঁছে যাব। এই সেই আমাদের বহু প্রতীক্ষিত স্কাই ওয়াকিং ব্রিজ। অবশেষে আমরা চলে এসেছি। মনে হচ্ছে একটা মেঘের রাজ্যে আমরা বসবাস করছি। চারি সাইডে শুধু মেঘ আর মেঘ, আর যে অনুভূতিটা সেটা মনে হচ্ছে আকাশে ওঠা একটা সিঁড়ি। সেই সিঁড়িতে আমরা আকাশে উঠেছি, ওঠার পরে অবশেষে হচ্ছে সেখানে একটা ওয়াকিং একটা ব্রিজ। সো চারি সাইডে শুধু মেঘ আর মেঘ, আর তার মাঝে আমরা ভাসছি আর কি। তো এই অনুভূতিটা আসলে বলে প্রকাশ করার মতো না। কিভাবে ব্রিজটা তৈরি করা হয়েছে সেটার কিছু স্থিরচিত্র এখানে প্রদর্শন করা হয়েছে। এটা দেখলে বোঝা যাচ্ছে আসলে এই বিষয়টা কত ভয়ঙ্কর ছিল। এটা 2005 সালে ব্রিজ নির্মাণ কাজটা শেষ হয়। এত সুন্দর একটা এক্সাইটেড মোমেন্ট, বাট আমার ভয়েসের অবস্থা এত বাজে যে আমি কোনোভাবে ভয়েস ওভার দিতে পারছি না। মেঘের ভিতরে উঠছি এরকম একটা অবস্থা। সো চারি সাইডে মেঘ। সো খুবই কি বলবো, ভাষায় বলে বোঝানোর মতো না। সো এমনি নর্মাল ব্লগ নিতে পারলে খুবই ভালো হতো, বাট এটাতে ভয়েস ওভার দিতে হবে, এটা আমি ভাবতে পারছি না। স্কাই ব্রিজের উপরে বাতাসের প্রভাব এতটা বেশি যে স্বাভাবিকভাবে ক্যামেরা হ্যান্ডেল করা খুবই কঠিন হয়ে যাচ্ছিল। আর যখন একই সাথে অনেক মানুষ ব্রিজের উপরে একত্রিত হচ্ছিল তখন তো নিজের কাছে ভয় লাগছিল, না জানি ব্রিজটা ভেঙে পড়ে যায় কিনা। কারণ আপনারা যদি ব্রিজটা দেখেন তাহলে কয়েকটা রশির সাহায্যে ব্রিজটা দাঁড় করা, শুধুমাত্র একটা মাত্র পিলারের সাথে এতগুলো রশির সাহায্যে এই
ব্রিজটা দাঁড় করানো। সো যদি এটা কোনোভাবে নিচেই ভেঙে পড়ে তাহলে জীবন এখানেই শেষ। আর এমনটা হওয়ার সম্ভাবনাটাও খুবই কম, কারণ এখানে কি পরিমাণের মানুষের ভারসাম্য এই ব্রিজটা রাখতে পারবে সেই পরিমাণে মানুষই এখানে পাঠানো হয়। পাশাপাশি এটার আর্কিটেকচারও অনেক মজবুত, তারপরেও বলা যায় না যদি কখনো হয়ে যায় আর কি। ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয় 2003 সালে এবং শেষ হয় 2005 সালে। টোটাল নির্মাণ ব্যয় হচ্ছে $1.2 মিলিয়ন মার্কিন ডলার। আর ব্রিজটির যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 125 মিটার এবং প্রস্থ 1.8 মিটার। সো এই ছিল ব্রিজটির যে বেসিক যে ইনফরমেশন। আর আপনারা কিভাবে আসবেন সেটা তো বললাম। এখন আমাদের ব্রিজ ভ্রমণ শেষ, আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের অনেক বেশি ক্লান্ত, 6000 ফুট নিচে নামছি, এখন আবার উঠতে হচ্ছে ফ্রম এসকেপ ব্রিজ টু টপ স্টেশন। কি অবস্থা বলেন? অনেক সময় করে আমার এনার জন্য কম, আসলে কম। আমার দম বাইর হয়ে গেছে। তাহলে আপনার থেকে আমার একটু বেশি আছে। এদিকে 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 আসিফ ভাই কি দম বের হয় নাই? না ভাই, কারণ আমি এখানকে এখানে না হেঁটে নেন না হলে হেঁটে নেন। মুয়াসির ভাই কি অবস্থা, দম বার হয়েছে কিনা? অনেক অনেক ভাই। অবশেষে ভ্রমণ করে চলে আসলাম, এখন নামার পালা। বয়েজের অবস্থা খুবই খারাপ, এদিকে ঘামছি মানে প্রচন্ড হারে। আমরা স্কাই ব্রিজ ভ্রমণের লাস্ট মোমেন্টে চলে এসেছি, এখন আমাদের নিচেই নামার পালা। সো নিচেই নামার ব্যাপারটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং। উপরে উঠা যতটা ইজি ছিল, নিচে নামলে নিচের দিকে তাকাইলেই যেন বুক কেমন যেন ধরফর করে উঠছিল যে এই জানি নিচেই পড়ে গেলাম কিনা। সো নিচেরটা খুবই নিচেই মনে হচ্ছিল যখন নিচের দিকে তাকাচ্ছিলাম। তো যখন আমরা নিচেই নামলাম স্কাই ব্রিজ স্টেশনে, যেখানে ছেলেমেয়েরা পানি নিয়ে খেলছিল, সেই জায়গায় প্রচুর পরিমাণে হনুমান এবং বানর একই সাথে জড়ো হয়েছে। তারা হনুমান এবং বানরের সাথে খেলছে। কেউ হনুমান তাদেরকে কোনোভাবেই আমাদের দেশে তো হনুমানদের কাছে গেলে কানের নিচে দেয় একটা। সো এখানে খুবই শান্তশিষ্টভাবে তাদের সাথে খেলছে। এখন আমাদের লাঙ্কাওয়ে আমাদের টোটাল 3 দিনের একটা ট্রিপ ছিল। আজ এটা আমাদের লাস্ট ডে। এখন আমাদের ক্যাম্পাসে ফেরার পালা। এখন নিচের দিকে যদি তাকান তাহলে সেটাই দেখতে পাচ্ছেন আর কি, যে কী পরিমাণে ভয়ঙ্কর একটা জায়গা একটা ছিল। সো দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।